আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিব, মালয়েশিয়ান প্রবাসী। তো আমার একটা প্রবলেম হয়েছিল, সেটা হইছে মানে এখন জানতে পারি যে থাইরয়েড। ১ম এ জানতাম না। তো ২০২৪ সালের ঘটনা। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণ শেয়ারের মাধ্যমে আপনাদের আ কিছুটা হলেও উপকারে আসতে পারে। তো ২০২৪ সালে আমি যখন একটা কনস্ট্রাকশনের সাইটে কাজ করি, তখন হঠাৎ আমার ঠান্ডা লাগে। ঠান্ডা এমনি এভেইলেবল সবসময়ই হয়। তখন একটা মানে অনেক ঠান্ডা লাগছে আরকি। তো যেহেতু সেখানে দূরিত দেশ, কখন বৃষ্টি, কখনো রোদ, এরকম টাইপের আরকি। তো এরকম চলতেছিল। তার উপরে আবার অনেক প্রচণ্ড গরম হলে ওই দেশে ঠান্ডা খেতাম আরকি। মানে জুস-টুস আছে এগুলা খাওয়া পড়তো। তো খেতাম। খাওয়ার পরে আরো প্রচণ্ডভাবে মানে গলায় ব্যথা শুরু হইছে। তখন ব্যথা শুরু হইতে, হইতে এক পর্যায়ে এরকম ছোট মানে একটা ইসের মতো, মানে কিছু একটা বিচির মতো আরকি। মানে খেজুরের বিচি এরকম টাইপের হইছে। তখন আমার সহকর্মী যারা ছিল, এক রুমে যারা রুমমেট ছিল, তাদের কাছে বললাম। তারা বলল যে এগুলো ঠান্ডা থেকে টনসিল হইতে পারে। তো আপনি ঘরোয়া পদ্ধতি নিতে পারেন, যেমন চা খাইতে পারেন, আদা চা খেতে পারেন, লং খেতে পারেন, কেউ বলে বা গোলমরিচ খেতে পারেন। তো আমি তাই করতাম। কারণ প্রবলেমটা যেহেতু আমার সমস্যা হচ্ছে, সেজন্য আরকি যে যাই বলত সেটাই করতাম। তো ঠিক হইতো, মানে কিছুটা ঠিক হইতো। তারপরও আবার এরকম ঠান্ডা খেতাম। তো এরকম করতে, করতে হঠাৎ কয়েক মাস পর আমি যখন খাবার খাই, খাবার খেতে যাইলে, খাবার বলতে যেমন ঝাল জাতীয়, যেমন মাংসের ঝোল, যেকোনো তরকারির ঝোল, মরিচের যেকোনো একটা ওইটা আমার শ্বাসে আটকে যেত। মানে আমার দম বন্ধ হয়ে যেত। তখন এটার জন্য আমার খুবই খারাপ লাগতো। জীবন মরণের প্রশ্ন। শ্বাস আটকে গেলে তো মানুষের আর কিছু করার থাকে না। তখন আমার সহকর্মী ছিল, মানে আমার আপন বলতে আমার বড় ভাই ছিল, তারপর বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল, এমনি, এমনি সহকর্মী অনেক লোক ছিল আরকি। তো সবাই বলল ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তো ওই দেশে আমি ডাক্তার দেখাইতাম না। কারণ ওই দেশের চিকিৎসা একটু অন্য টাইপের। আমার কাছে মনে হয়েছে মানে আমি অনেক ট্রিটমেন্ট করেছি ওই জায়গায়। সেটা আমার কাছে মানে ভালো মনে হয় না, সেজন্য আমি করাইনি। যাই হোক, এরকম করতে, করতে আ অনেক সময় কেটে যায়। অনেকটি মাস কেটে যায়। সাবধানতার সাথে চলতে, চলতে। যাই হোক, তারপর ২০২৪ সালের মে মাসে ২৫ তারিখ আমি দেশে আসি। আসার পর এরকম আমি যখন বাসায় খাবার খেতাম, তখন এরকম উঠতো। ওঠার পরে তখন আমি ঘরের আমার বাসার মা-বোন যারা আছে তারা আমাকে চিনি খাওয়াতো, চিনি। তো চিনি খেয়ে দেখতাম যে তাৎক্ষণিকভাবে ওটা চলে যাইত। তো চলে গেল, আমি তো আবার খাইতে পারতেছি না। এরকম খাবারের আমার মানে খাবারটা কমতি হয়ে যেত আমার কাছে। মানে আমার খাবার খেতে পারতাম না। কমে যেত, খাবারের রুচিটা কমে যেত আরকি। রুচি ঠিকই থাকতো, কিন্তু খেতে পারতাম না। যাই হোক, এরকম করতে, করতে আমি দেশে ছিলাম ৪.৫ মাস ছিলাম। অনেক বৃষ্টি ছিল, আরো ঠান্ডা বাইরে যেত। ছোটখাটো ডাক্তার দেখাইতাম, ফার্মেসি থেকে ওষুধ আনতাম। গুরুত্ব দিতাম না। তো এরকম করতে, করতে চলে গেলাম আবার মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে যাইয়া আবার ১ বছর থাকি ওই জায়গায়। তো এই ১ বছরের মধ্যে লাস্ট ১ বছরের মধ্যে লাস্ট ৩ মাস, ২-৩ মাস, হ্যাঁ, আমার এরকম সমস্যা হইতো, যা বলার মতো না। আমার অনেক শ্বাসে আটকাইতো, তারপর আমার ফেস কালো হয়ে যেত, কালো হয়ে গেছিল। তারপর আমার এ মানসিক চাপ, প্রেশার হাই থাকতো। তারপর হচ্ছে আমি রাগান্বিত থাকতাম। তারপর কারো সাথে ঠিকমতো কথা বলতে পারতাম না, ঠিকমতো খেতে পারতাম না, হ্যাঁ? মানে সবসময় টেনশন নিয়ে থাকতাম। আর প্রচুর ঘাম আমার মাথা থেকে ঝরতো। কেন ঝরতো, কেন এগুলা হইতো, তখন আমি মাথায় নিতে পারতেছিলাম না। ওই সময়ও আমি ঠান্ডা খেতে থাকতাম। ঠান্ডা আর বন্ধ দিইনি। কি করব? দূরিত দেশ। যাই হোক, এরকম করতে, করতে দিন, দিন আরো পরিস্থিতি খারাপ হওয়ার দিকে। তো আমার ১ম সন্তান আসে। ওর বয়স তখন ৭ মাস, ৭ মাসের দিকে। তখন এই তো গত আ গত অক্টোবর মাসের ২০ তারিখে আমি দেশে আসি। সবাই বলছে যে, "দেশে আসো, ১ম মেয়ে হয়েছে, দেখার জন্য।" তো মেয়ের উছিলায় আসি দেশে।
আইসা তারপরে বাসায় আসলাম, রাতে খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময় আবার সেই অবস্থা, কি কাহিনী, মানে আরো জটিল। হ্যাঁ, এখন এই জায়গাটা অনেক ফুলা গেছে, কমতেছে না। এই সাইডে অনেক ফুলা, ডান দিকে, বাম দিকে একটু কম। তখন সবার সন্দেহ হলো যে ডক্টর কাছে যেমনি হোক ট্রিটমেন্ট নিতে হবে, এবার বাহানা চলবে না। কারণ গত বছর সেটা আমার কারণে ট্রিটমেন্ট হয় নাই, তারা অনেক চেষ্টা করছে। তারপর সবাইকে বললাম ঠিক আছে, এবার আর ভালো করবো না, যেহেতু বিপজ্জনক, এখন সমস্যাটা আমাকে যেতেই হবে। তখন ওনাদের জানা মতে একজন চিকিৎসকের শরণাপন্ন হই। উনি যে নাক কান বিশেষজ্ঞ, নাক কান গলা বিশেষজ্ঞ, আকিব জাভেদ স্যার। তো ওখানে আমাকে নিয়ে গেল। তখন আমাকে দেখলো, দেখার পরে এটা টাস্ক করে দেখলো যে এটা একটা সন্দেহজনক, তো আমি কিছু টেস্ট দিয়ে আপনি এগুলো করেন। তখন উনি আমাকে একটা এক্সরে দিল আর ব্লাড নিল আর কি, নিয়ে ওটা টেস্ট করে দেখলো যে আমার এটা থাইরয়েড। তখন ওনার সাথে কথা হলো যে এটা থাইরয়েড, আমি তেমন একটা তো আপনাকে 2টা টেস্ট দিচ্ছি, নিয়ে যাই, আবার ওর পরদিন এসে নিয়ে যাই। নিয়ে যায় তারপর ডক্টরকে দেখাই। দেখানোর পর উনি বলছে আমি যে সন্দেহ করছিলাম ওটাই থাইরয়েড। রাইট সাইড একটা বড় আর এই সাইড একটা ছোট, এরকম বলছে আর কি। তো এটার জন্য কি করণীয় আমরা জিজ্ঞেস করলাম ওনাকে। উনি বলছে এটার জন্য আপনাকে অপারেশন করতে হবে। তখন আমরা প্রিপারেশন নেইনি। ওনাকে বলছি ঠিক আছে, আমরা কিছুদিন সময় নিয়ে আমি আপনাকে জানাবো। বলছে ঠিক আছে। পরে আমরা বাসায় আসি, আসার পরে আমরা ফ্যামিলি মেম্বার যারা আছি সবাই বসে একটা করলাম। তো তো সবাই বললো যে একজন সেকেন্ড ওপিনিয়নের সাথে পরামর্শ করা দরকার। আমি বললাম ঠিক আছে। তখন ওই পরদিন আবার চলে গেলাম বরিশাল। ওইখানে যে একজন অধ্যাপকের সাথে দেখা করি, ওনাকে রিপোর্টগুলো দেখাই আগের। উনিগুলো দেখে উনি আবার কিছু টেস্ট দেয়, ওগুলো করাইলাম। করানোর পরে একই রেজাল্ট আসে। আসার পরে উনি বলে যে এটা অপারেশন করতে হবে, আপনি ছুটি নিয়ে আসছেন কত মাস? তখন আমি বললাম যে আমার ছুটি 1 মাস 10 দিনের, তো 22 দিন চলে গেছে। তো বলছে এত অল্প সময় আপনার তো অপারেশন হবে না, আরও ছুটি বাড়াইতে হবে। তাই আমি বলছি ঠিক আছে দেখি। তো এই বললাম, উনি বলছে ঠিক আছে আপনি পরে জানাবেন আমাকে কবে অপারেশন করাবেন। তো রিপোর্টগুলো নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় সবাইকে দেখাই, সবাই বলতেছে তাকে যাকে দেখাইছি আকিব স্যারকে, তো উনি তো বসবেন আজকে, তো চলেন যাই বিকাল দিয়ে। তো আমি এখানে যখন 4টা বাজে তখন আমি আসি এখানে বরিশাল থেকে। আসার পরে 2 ঘন্টা বাসায় থেকে সন্ধ্যায় আমি যাই, বাসার ফ্যামিলি সবার সাথে যাই ওনাকে দেখাই। দেখানোর পরে উনি বলছে সেম, সব কিছু সেম, ঠিক আছে। তারপর আপনার ঠান্ডা লাগানোর পরে একটু বাড়ছে, তো আপনি যত দ্রুত পারেন এটা অপারেশন করে ফেলেন। বলছি ঠিক আছে, কবে করাতে পারি? তো উনি বলছে যে শনি রবি সোম এই 3 দিন আমি একটু ফ্রি থাকি, তো এই 3 দিনে যে কোনো একদিন আপনি করাইতে পারেন। তো যেহেতু আমার এটা অনেক সমস্যা, আবার যেহেতু শীত চলে আসছে, ঠান্ডা লাগলে অনেক সমস্যা হয়, খেতে পারি না, হ্যাঁ, সবসময় মেজাজ খিটখিটে থাকে, অনেক সমস্যা। তখন আমি ফ্যামিলি সবাইকে বলি, সবাই ফ্যামিলি বলে যে ঠিক আছে, দেরি করা সম্ভব না, তাহলে কালকেই বলি। শনিবার ছিল সেটা, আপনার 15 তারিখ, গত 15 তারিখে শনিবার চলে যাই বরিশালে। সেখানে যা বিকাল 3টায় যা পৌঁছে, তখন ডাক্তারকে ফোন করা হয়। ডক্টর বলছে যে ঠিক আছে আপনারা থাকেন, আমি সন্ধ্যার দিকে আসবো। উনি সন্ধ্যা 6টায় আসছে। আসার পরে সব কিছু ঠিকঠাক করে সন্ধ্যা 7টার দিকে আমাকে ওটিতে নেয়। ওটিতে নেওয়ার পরে তারপরে তো সব কিছু কার্যক্রম শুরু করে দেয়। তখন আর বলতে পারি না আসলে। তো 3.5 ঘন্টা লাগে অপারেশনটা, 3.5 ঘন্টা লাগে। নিয়ে আসার পরে অক্সিজেন দেওয়া হয়। তখন আমাকে জিজ্ঞেস করা হয় আপনার নাম কি? তখন আমি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বলতে পারছি যে আমার নাম হাবিব। আমি আবার জিজ্ঞেস করি ছোটো বোনকে যে এখন কটা বাজে? তো বললো। এইভাবেই চলতেছিল আর কি, মানে আমার স্যালাইন চলতেছিল 2 ঘন্টা না 1.5 ঘন্টা এরকম চলতেছিল। পরে আমাকে নিয়ে যায় আমার কেবিনে, ওইখানে রাখা হয়। বাকি ছিল স্যালাইন, ওগুলা দিয়ে তারপরে মানে আমার পানি খাওয়া মানা ছিল, আমি কিচ্ছু খেতে পারবো না। যখন স্যালাইন শেষ হয়ে যায় তখন আমাকে বলে যে পানি খেতে পারবেন। তখন আর আমি পানি খাইতে পারতেছিলাম না, শুয়ে খাওয়া সম্ভব না, গলায় যেহেতু ব্যান্ডেজ আছে আর কাঁচা শিল। তখন মা আমাকে ওই আঙ্গুল ভিজিয়ে তারপর আমাকে মুখে এইভাবে দিতে বাচ্চাদের মতো। তখন আমি এইভাবে নিয়ে তারপর গলাটা ভিজাতাম, যেহেতু কাশি উঠতো, শুকনা কাশি, আবার কফ ছিল গলায়, মানে খুবই বিপজ্জনক।
তারপর এরকম করতে করতে 3 দিন ছিলাম ওখানে। 2 বোন গিয়েছিল, মা গিয়েছিল, খালু গিয়েছিল। তারপর আমাকে অনেক সেবা করছে। করানোর পরে মোটামুটি একটু সুস্থ হই। তারপর 3 দিন থেকে চলে আসি 18 তারিখে। হ্যাঁ, চলে আসি বাসায়। তো আজকে 6 দিন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সিলিটা এখনো আছে আমার, ব্যান্ডেজও আছে। তো ডাক্তারকে ফোন করা হয়েছিল যে সিলিটা কবে কাটা হবে। তো উনি তারিখ দিছে যে আগামী মঙ্গলবার সিলিটা কাটবে আর কি। তো এটা আর কি যে কারো যদি কোনো রোগ হয়, সেটা ছোট হোক বড় হোক, যদি দেখা দেয় তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা উচিত। আমার মতো অবহেলা করলে এরকম বিপজ্জনক হতে পারে। অনেক টাকা খরচ হচ্ছে, সেটা নাই বললাম। কারণ এটা সবারই ধারণা আছে যে একটা অপারেশন গলায় হতে গেলে কত টাকা খরচ করতে হয়। আর আমরা যেহেতু প্রবাসীরা সবাই সফল না, সব প্রবাসী সফল না। যাই হোক, তো খাবার আমাকে নর্মালি সবই খেতে বলছে যে আপনি যেটা পারেন খান, খাইতে থাকেন। তো আমার গলায় যে একটা টিউমার হয়েছে সেটা আপনাদের একটু দেখাবো, জাস্ট হালকা দেখাবো, যেহেতু দেখানো ঠিক না, তারপরও দেখাবো। তো ওইটা ছিল গলার মধ্যে, অনেক ব্যথা ছিল, অনেক সমস্যা হইতো। তো বলছে যে ওইটা ঢাকায় পাঠানো হয়েছে, অপারেশনের পরে ওটা ঢাকা পাঠানো হয়েছে। ওইটা পরীক্ষা নিরীক্ষা ওইটা পরীক্ষা নিরীক্ষা করার পরে রেজাল্ট আসলে তারপর জানা যাবে যে আসলে এটা ভবিষ্যতে হবে কি হবে না, সে অনুযায়ী আবার ওষুধ দিতে হবে। যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমার থাইরয়েড ট্যাবলেট খেতে হবে সবসময়, আর ক্যালসিয়াম খেতে হতে পারে। দেখো এখন আমাকে অনেক ওষুধ দিচ্ছে। তো এর মধ্যে ক্যালসিয়ামের 3টা, ব্যথার ওষুধ আছে, গ্যাস্ট্রিক আছে, মনার্স 10টা আছে, সেটা হচ্ছে শ্বাসের সমস্যা দিব। এমনি ঘুমের কোনো কিছু নেই। তো এইগুলো চালাইতেছি। খুবই একজন ভালো ডক্টর। আমার অপারেশনটা হয়েছে, উনি আমাকে বলছে যে অপারেশনের 7 দিন পরে আপনার কোনো ব্যথা থাকবে না। আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাছে। আজকে 6 দিন কোনো ব্যথা নেই। আমি আপনাদের দেখাচ্ছি, কোনো ব্যথা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো আছি। আর খাবার নর্মালি খাচ্ছি এখন, ভাত সব কিছু খেতে পাচ্ছি, ঝাল ডাল সব কিছু খেতে পাচ্ছি। উনি আমাকে যেভাবে বলছে আলহামদুলিল্লাহ ওইভাবে সব কিছু করতে পারছি। তো এটাই, বা যারা প্রবাসী আছেন, যারা দেশে আছেন, সবাইকে বলবো যখনই আপনাদের এরকম কোনো সমস্যা হবে, শুধু থাইরয়েড না, যেই কোনো সমস্যা আপনাদের হবে, সাথে সাথে আপনার ডক্টরের কাছে যা পরামর্শ করবেন, টেস্ট করবেন, তখন আপনাদের বেঁচে যাবেন। আমার বলার একটা উদ্দেশ্য হয়েছে যে আমি এটা অবহেলা করছি, সে বিধায় আজকে আমার এই অবস্থা। আমি 1 মাস 10 দিনের ছুটি আসছি, এখন ছুটি আমাকে আরও বাড়াইতে হবে। এই মাসে 30 তারিখে যাওয়ার কথা, কিন্তু আমার ছিলি এখনও কাটা হয়নি। আজকে প্রায় 21 তারিখ হয়ে গেছে, আর 9 দিন আছে। এখন তো আমার যাওয়া সম্ভব না, ওখানে যা বসতে হবে। আর প্রবাসে তো ওখানে ফ্যামিলি থাকে না যে আমাকে চিকিৎসা করবে, আমাকে ফ্রি রুম দেবে, ফ্রি খাওয়াবে, না এরকম না। সব কিছু নিজের পরিশ্রমের উপর। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি আমার কথাগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, এটাই আমি সার্থক, এটা আমার সার্থক। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।